জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন যে গত এক বছরে অনলাইন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ভারতের ইউপিআইয়ের নাম পৃথিবী জুড়ে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। আর এ মাসে পৃথিবীর 35টা দেশ যেভাবে ইন্ডিয়ান রুপিতে তাদের ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য করবার ইন্টারেস্ট দেখিয়েছে এবং সাথে সাথে বিশ্বের প্রতিটা প্রান্ত থেকে যেভাবে ডলারাইজেশনের আওয়াজ উঠছে, তাতে করে পৃথিবীর তাবর তাবর অর্থনৈতিক বিশেষজ্ঞরা ভারতের ইউপিআই সিস্টেমটাকেই আগামী পৃথিবীর অনলাইন ট্রানজ্যাকশনের কালো ঘোড়া হিসাবে মান্যতা দিতে শুরু করেছে। সেক্ষেত্রে পৃথিবীর আগামী অর্থনৈতিক ব্যবস্থায় গোটা বিশ্ব জুড়ে ইউপিআই কিছুদিনের মধ্যেই যে আধিপত্য তৈরি করবে সে কথা বলা যেতেই পারে। আর হ্যাঁ, এক্ষেত্রে অবশ্য অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে, একথাও স্বীকার করছি, কিন্তু এটা হলফ করে বলা যায় যে পৃথিবীর অন্যান্য দেশ যেমন ডলারের আধিপত্য কমাতে চাইছে, আর ঠিক সেই সময়ে যখন ভারতের আরবিআই ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপির মতো মেগা প্রজেক্টটাকে লঞ্চ করেছে, সেই দিক থেকে দেখতে গেলে সেদিন আর বেশি দূরে নয়, দুনিয়া জুড়ে ডলারের আধিপত্যটাকে ভেঙে জায়গা করে নেবে ভারতের ইউপিআই। ভারতের ইউপিআই করবে বিশ্বজয়। আজকের এই ভিডিওটাতে আমরা জেনে নেব যে হাউ ইন্ডিয়াস স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ উইল কিল দ্য ডোমিনেন্স অফ ডলার অ্যান্ড এস্টাবলিশড আ নিউ ওয়ার্ল্ড অর্ডার। এই বিষয়টাকে একটু খুঁটিয়ে ব্যাখ্যা করবার জন্য ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কিন্তু শুরু থেকে শেষ আমার সঙ্গে দেখবেন, এটুকু আমি আশা করব। দেখুন, যাকে নিয়ে আমরা কথা বলছি সেই ইউপিআই সম্পর্কে আমাদের একটু ইতিহাস জেনে নিতে হবে। আমরা সকলেই জানি যে ইউপিআইয়ের পুরো অর্থ হলো ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। আমরা এটাও জানি যে এই ইউপিআই বর্তমান পৃথিবীতে, বর্তমান ভারতের অর্থনৈতিক ব্যবস্থায় রীতিমতো বিপ্লব নিয়ে এসেছে। এই ইউপিআইয়ের গল্পটা শুরু করতে গেলে আমাদের চলে যেতে হবে আজ থেকে প্রায় 15 বছর আগে, অর্থাৎ 2008 সালে। তখন ডিজিটাল পেমেন্ট তো দূরের কথা, ভারতের একটা বিরাট সংখ্যক নাগরিক ভারতীয় অর্থ ব্যবস্থার সঙ্গেই সেই রকমভাবে যুক্তই ছিল না। আর এই সমস্যার সমাধান করবার জন্য আমরা জানি, মনে করতে পারছি 2008 সালে ভারতের মনমোহন সিং সরকার এর আমলে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মুম্বাই শহরে প্রতিষ্ঠা করেছিল ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনস। আর ওই একই বছরে আপনাদের মনে থাকবে ভারত সরকার আধার কার্ডের ব্যাপারটাও কিন্তু লঞ্চ করেছিল। অবশ্য এই ব্যবস্থাপনা গ্রহণ করাতে 2-3 বছরের মধ্যে ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনৈতিক সিস্টেমের ওপরে সেই রকম কোনো এফেক্ট পড়েনি। তখনও একজন সাধারণ কাস্টমার বছরে মোটামুটি 5টা-6টা অনলাইন ট্রানজ্যাকশন করত। আর ওই সময় ভারতের মার্কেটে আমেরিকার 2টো কার্ড, মাস্টার কার্ড এবং ভিসা ভারতের ডিজিটাল পেমেন্টের গোটা ব্যাপারটাকেই কন্ট্রোল করত। আর সেই সময় অবশ্য আমেরিকার 2টো কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা হচ্ছে ভিসা, যেটা অলরেডি অনেকের পকেটে এখনও আছে, সেটা ভারতের ডিজিটাল পেমেন্টের মার্কেটটাকে সম্পূর্ণরূপে কন্ট্রোল করত। কিন্তু এই কার্ড পেমেন্টের সিস্টেম ভারতের সেই রকমভাবে কোনোদিনই তেমন সফল হয়নি। কেন হয়নি? তার কারণে জটিল প্রসিডিউর এবং অবশ্যই হাই ট্রানজ্যাকশন ফিজের জন্য। তা সত্ত্বেও 2012 সালে ভারতের তৎকালীন মনমোহন সিং সরকার প্রথম আমাদের নিজের দেশের তৈরি কার্ড রুপি কার্ডকে চালু করে। পরবর্তীকালে এটাকে ভারতের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়ার জন্য 2014 সালে ভারত সরকার প্রধানমন্ত্রী জনধন যোজনা চালু করে, আমরা জানি, যার দ্বারা ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটি মানুষের জন্য জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলা হয়। এটাও নিশ্চয়ই মনে করতে পারছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, এই পদক্ষেপ গ্রহণের ফলে যেখানে 2015 সালে ভারতবর্ষে মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ছিল মাত্র 115 মিলিয়ন মতো, সেখানে 2021 সালে এসে এই সংখ্যাটা ছাড়িয়ে গেছে 416 মিলিয়ন, তার বেশি। আর এরপরেই ভারত সরকারের কাছে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ছিল সেটা হলো ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটা নতুন ব্যবস্থা গ্রহণ করা। আর এই সমস্যার সমাধান করবার জন্যই 2016 সালে ভারত সরকার তাদের ইউপিআই নেটওয়ার্ক বা ইউপিআই সিস্টেমটাকে লঞ্চ করে দেয়। সেই সময় একদিকে ডিমনিটাইজেশন চালু হওয়ার জন্য ভারতীয়রা নগদ টাকাকে ব্যবহার করতে পারছিল না, কিন্তু সাথে সাথে জিওর সস্তা নেট হয়ে যাওয়ায় প্রত্যেকটা নাগরিকের কাছেই কিন্তু চলে এসেছিল মোবাইল এবং ইন্টারনেট সুবিধা। তারপরে আমরা জানি যে করোনা প্যান্ডামিকের কারণে এই ট্রানজ্যাকশান আমাদের আবশ্যিক হয়ে যায় এবং আমরা এই ট্রানজ্যাকশান বহুগুণকে বাড়িয়ে ফেলি। করোনা প্যান্ডামিকের সময় এই ইউপিআই ট্রানজ্যাকশান কয়েক গুণ বেড়ে যাওয়ার ফলে ইউপিআইকে তারপর থেকে কিন্তু আর কোনো রকমভাবে পিছু ফিরে তাকাতে হয়নি।
আপনারা জানলে অবাক হবেন, আশ্চর্য হবেন যে এখন ভারতে প্রতি সেকেন্ডে 10,000 ইউপিআই ট্রানজ্যাকশন হচ্ছে। 2023 সালের জানুয়ারি মাসে ইউপিআইয়ের মাধ্যমে 8 বিলিয়ন ট্রানজ্যাকশন হয়েছে, যার মোট সম্পত্তির পরিমাণ ছিল 200 বিলিয়নেরও বেশি। 200 বিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন এক মাসে হচ্ছে। সাইজটা আপনারা কল্পনা করুন। কিছু রিপোর্টেতে এরকমও জানাচ্ছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে 2030 সালে ভারত ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে $1 ট্রিলিয়ন যে লক্ষ্যমাত্রা সেটাকেও ছাড়িয়ে যাবে। আর এখানে আমাদের অবশ্য খেয়াল রাখতে হবে যে ইউপিআইয়ের সিকিউর, নিরাপদ, ইজি, সহজ, রিলায়েবল, সকলের সাধ্যের মধ্যে এই ফিচার্সগুলোই কিন্তু আমাদের এই ইউপিআই ট্রানজ্যাকশনটাকে অনেক বেশি ফাস্টার করেছে, অনেক বেশি কনভেনিয়েন্ট বা বিশ্বাসযোগ্য করেছে, এবং এই ফিচার্সগুলোর জন্য ইউপিআই ভারতবর্ষের ঘরে ঘরে পৌঁছে গেছে। এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা সবই কিন্তু ভারতের অভ্যন্তরের আলোচনা, এর সবই কিন্তু ঘরের কথা। এখন নিশ্চয়ই আপনারা জানতে চাইবেন যে ঘরের বাইরে অর্থাৎ গ্লোবাল মার্কেটে ইউপিআই কী ভূমিকা গ্রহণ করছে। দেখুন, বর্তমান সময়ে বিশ্ব জুড়ে যখন ডলারাইজেশনের আওয়াজে সোচ্চার হয়ে উঠছে, তখন ইউপিআই কিন্তু আন্তর্জাতিক মার্কেটের দখল নিতে তাদের সব রকম পদক্ষেপ গ্রহণ করে ফেলেছে এবং আগামী দিনে আরও করছে। এতদিন গ্লোবাল ফিনান্স সিস্টেমে আমেরিকার দুটো বৃহৎ সংস্থা, দুটো কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড আর একটা ভিসা, তাদের একচেটিয়া রাজত্ব চালাতো বা একচেটিয়া মনোপলি চালাতো। আর বিশ্বজুড়ে যেহেতু এদের মনোপলি ছিল, তাই এই দুই কার্ড সংস্থা কনজিউমারের কাছ থেকে কার্ড ট্রানজ্যাকশনের ক্ষেত্রে প্রচুর ফিস ধার্য করে রেখেছিল। এই ট্রানজ্যাকশন ফিস কোথাও কোথাও 2 থেকে 3% পর্যন্ত ধার্য করা হয়। এই একচেটিয়া বাজারকে বজায় রাখবার জন্য এই দুই বৃহৎ সংস্থা এমনকি আমেরিকার পলিটিক্যাল সিনারিওটাকেও নিয়ন্ত্রণ করে, যাতে করে আমেরিকার অভ্যন্তরে তো দূরের ব্যাপার, পৃথিবীর অন্যান্য দেশেও কোনোরকমভাবে অন্যান্য কার্ডকে ঢুকতে না দেয় বা ঢুকতে না পারে। অর্থাৎ প্রতিকূলতা, আপনারা ভাবুন, প্রতিকূলতা প্রচুর ছিল, কিন্তু এই সমস্ত প্রতিকূলতাকে ভারতের ইউপিআই কাটিয়ে উঠতে পেরেছে, ভারতের রুপে কার্ড কাটিয়ে উঠতে পেরেছে। কেন জানেন? তার কারণ ভারতের ইউপিআই কিংবা ভারতের রুপে কার্ড এর মাধ্যমে ট্রানজ্যাকশনসটা কিন্তু একেবারে ফ্রি করে দেওয়া হয়েছে, যার ফলে এর ব্যবহার সাধারণ মানুষের কাছে খুব সহজ এবং খুব সহজলভ্য হয়ে উঠেছে। পৃথিবী জুড়ে কিন্তু ইউপিআই এই কারণটাতেই কিন্তু ভীষণ ভীষণ রকমের জনপ্রিয় হয়ে উঠেছে বা আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে। ইউপিআইয়ের এই সহজলভ্যতা আমেরিকান কার্ডের একচেটিয়া রাজত্বে ভারতবর্ষে তো বটেই, পৃথিবীর অনেক অনেক দেশেই প্রায় শেষ করে ফেলেছে, এটা বলাই যেতে পারে। এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ইউপিআইয়ের টেকনোলজি তো এমন কিছু জটিল টেকনোলজি নয়, আমেরিকার মতো একটা সুপার পাওয়ার চাইলে কি ইউপিআইয়ের মতো টেকনোলজি বানাতে পারতো না, নাকি বানায়নি, নাকি বানিয়ে ফেলেছে? তাহলে আপনাদের জানিয়ে রাখা ভালো যে আমেরিকার কাছেও কিন্তু ফেডনো, জেলে, ভেনমোর মতো সংস্থা রয়েছে, যেগুলো ইউপিআইয়ের মতোই কিন্তু একটা টেকনোলজি। যদিও ইউপিআইয়ের মতো ব্যাপারটা সহজ সাধ্য নয়। আমরা জানি যে ইউপিআই একটা মোবাইল অ্যাপসের সাহায্যে ট্রানজ্যাকশন করতে পারে, যার সাহায্যে অনায়াসে ছোট ছোট ব্যবসায়ীরা মাঝখানে কোনো ব্যাংকে না রেখে খুব সহজে নিজেদের মধ্যে অর্থটাকে আদান প্রদান করতে পারে। কিন্তু এই যে আমেরিকান টেকনোলজির কথা বললাম, তারা কিন্তু মাঝখানে সবসময় একটা ব্যাংকে রাখে। চাইলেই আমেরিকার এই টেকনোলজির সাহায্যে ইউপিআইয়ের মতো গ্রাহকরা নিজেদের মধ্যে টাকা পয়সা ট্রানজ্যাকশন করতে পারবে না, এবং অবশ্য ফ্রিতেও ট্রানজ্যাকশন করতে পারবে না। মাঝখানে ব্যাংক থাকার জন্য জটিল হয়ে যাচ্ছে এবং ট্রানজ্যাকশন ফিস দেওয়ার জন্য এটাকে অপছন্দও করছে খোদ আমেরিকার নাগরিকরা। তার ফলে খোদ আমেরিকাতেও ভারতের এই যে ইউপিআই সিস্টেম, সেটা কিন্তু ক্রমশ ভীষণ ভীষণ রকমের জনপ্রিয়তা অর্জন করছে, এবং ইউপিআই আমেরিকাতে গিয়ে ওই সমস্ত টেকনোলজিকে রীতিমতো গোহারান হারিয়ে দিচ্ছে। অর্থাৎ ভারতের ইউপিআই আমেরিকার ভিসা কার্ড, আমেরিকার মাস্টার কার্ডের মনোপলিকে শেষ করে দিয়েছে বা দিচ্ছে। আমেরিকার ফেডনো, জেলে এবং ভেনমোর মতো সমস্ত কম্পিটিটরকে তাদের কোমর ভেঙে দিয়েছে আমাদের ইউপিআই। এবার যদি ডলারের ডমিনেন্সটাকে আমরা খতম করতে পারি এবং আন্তর্জাতিক বাণিজ্য যে সুইফট নেটওয়ার্কের সাহায্যে চলে, সেই সুইফট নেটওয়ার্কের মনোপলি যেটা ওয়ার্ল্ড জুড়ে এখনও রয়েছে, সেটাকে যদি আমরা খতম করতে পারি, তাহলে গোটা পৃথিবী জুড়ে রাজ করবে ভারতীয় রুপি। নিশ্চয়ই জানতে চাইছেন যে সুইফট নেটওয়ার্কটা আবার কি, কিভাবে এটা কাজ করে। দেখুন, সুইফট নেটওয়ার্ক সম্পর্কে ডিটেলসে যদি আমি এই ক্লাসে বলতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হবে। তার থেকে বরং এই ভিডিওটা আমি দিয়েছি কিছুদিন আগেই, অলরেডি ইউটিউব চ্যানেলে রয়েছে, অনেকে দেখেওছে। আপনারা ওই ভিডিওটা দেখলে সুইফট নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে সুইফট নেটওয়ার্কের সাহায্যে গোটা পৃথিবীর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য চলে, তার সাহায্যে কিভাবে
আর্থিকভাবে আমেরিকা পৃথিবীর ওপর দাদাগিরি চালায়, তার গোটাটা আমি কিন্তু এই ভিডিওটাতে বলেছি। এবং ওই ভিডিওটাতে আমি এটাও বলেছি কিভাবে সুইফট নেটওয়ার্কের ডোমিনেন্সটাকে ভেঙে দিয়ে ভারতের ইউপিআই কিন্তু ক্রমশ মাথা চাড়া দিচ্ছে। ওই ভিডিওটা দেখবেন এবং ওই ভিডিওটা দেখার পরে গোটা পিকচারটা আপনার কাছে পরিষ্কার হবে। সব মিলিয়ে আমরা এটা দেখলাম যে ইন্ডিয়ার ডিজিটালাইজেশন সেক্টর কিভাবে বিশ্ব বাণিজ্যে আধিপত্য বা একাধিপত্য স্থাপন করতে ক্রমশ সক্ষম হচ্ছে। এখন ধরুন এটা মেনেই নিলাম যে সত্যি সত্যি ইউপিআই একাধিপত্য তৈরি করেও ফেললো, কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে জানেন। কোনো দিনই কিন্তু এরকম অবস্থা আসবে না যে সমস্ত ট্রানজ্যাকশনসটা অনলাইন বা ইউপিআই সিস্টেমেই হবে। অনেক ট্রানজ্যাকশনস কাঁচা টাকাতেও হবে, কাগজের টাকা যেটাকে বলছি হার্ড কারেন্সি। তাই সব সময় ইউপিআই থ্রুতেই আমরা কিন্তু গোটা পৃথিবীর উপরে আধিপত্য স্থাপন করতে পারবো না। আমাদের রুপিটাকে, কাগজের টাকাটাকেও কিন্তু একই রকমভাবে শক্তিশালী করতে হবে এবং ইন্টারন্যাশনালাইজেশন করতে হবে। আর এই কারণেই বর্তমান ভারত সরকার ইউপিআইয়ের সাথে সাথে নিজেদের হার্ড কারেন্সিকেও কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে পুশ করছে। আর এজন্যই ভারত সরকার ইন্টারন্যাশনালাইজেশনস অফ কারেন্সি ব্যবস্থা চালু করে দিয়েছে। এখন নিশ্চয়ই জানতে চাইবেন যে ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপির এই প্রজেক্টটা কী বা ব্যাপারটা কী। এটা জানতে গেলে আপনার একটু বুঝতে হবে। দেখুন, ধরুন আমরা যদি ভারত থেকে অন্য কোনো দেশে বেড়াতে যাই, তাহলে সেই দেশে গেলে সেখানে ভারতীয় টাকা তো চলে না। এজন্য আমরা ভারতীয় টাকাটাকে ডলারে রূপান্তরিত করে নিয়ে সেই দেশে গিয়ে খরচ করি। গোটা পৃথিবী জুড়েই কিন্তু আমরা নিজের দেশের টাকার বদলে ডলারকে ব্যবহার করি। আর এখান থেকে কিন্তু ডলার তাদের আন্তর্জাতিক ডোমিনেন্সটাকে তৈরি করে রেখেছে। সেক্ষেত্রে যদি আমরা রুপিটাকে ব্যবহার করতে পারি আন্তর্জাতিক ক্ষেত্রে, তাহলে আমাদের ডোমিনেন্সটা তৈরি হবে। আর এই ব্যবস্থাটাকে কার্যকারী করবার জন্যই আমাদের আরবিআই জুলাই 2022-এ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট অফ ট্রেড ইন ইন্ডিয়ান রুপি চালু করেছে। আর এই সেটেলমেন্টের মাধ্যমেই ভারত প্রথম রাশিয়ার সঙ্গে তাদের আন্তর্জাতিক বাণিজ্যটাকে চালাচ্ছে। আমরা জানি যে বেশ কয়েক বছর ধরে রাশিয়া থেকে আমরা রুপির মাধ্যমে তেল কিনছি, যেটা আগে ডলারের মাধ্যমে কিনতে হতো। এর কারণ অবশ্য যে রাশিয়ার ওপরে আমেরিকা স্যাংশন জারি করে রেখেছে, যার সুযোগটা আমরা নিয়েছি, আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে নিয়েছি এবং করতে পেরেছি। আর এর মধ্যেই এশিয়া, আফ্রিকা এবং অন্যান্য কন্টিনেন্টের মোট 35টা দেশ ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রায় তাদের ব্যবসা বাণিজ্য করার কথা ভাবতে শুরু করেছে। এছাড়াও যে সমস্ত দেশে ডলারের খামতি রয়েছে, যে সমস্ত দেশে আমেরিকান স্যাংশনের জন্য তাদের আমেরিকান ডলারকে ব্যবহার করতে অসুবিধা হচ্ছে, তারাও কিন্তু বিকল্প হিসাবে ভারতীয় মুদ্রা বা ভারতীয় রুপিকে ব্যবহার করার কথা ভাবছে। অতএব এটা বলাই যেতে পারে যে ডলারের আধিপত্যের দিন শেষ হওয়ার কাউন্টডাউনটা কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। আর এই সুযোগেই ডলারের আধিপত্য ভেঙে ইউপিআই জায়গা করে নিচ্ছে, ইউপিআই বিশ্বজয় করছে। আমরা ভারতীয় নাগরিক হিসাবে যারা দেশকে ভালোবাসি, সেই সুনাগরিক হিসাবে আমরা আশা করব যে আগামী 1 দশকের মধ্যেই 3টে ঘটনা সম্পূর্ণরূপে ঘটে যাবে। 1, ভারতের ইউপিআই বিশ্বজুড়ে ভিসা আর মাস্টার কার্ডের একাধিপত্যকে শেষ করে দেবে এবং অর্থনৈতিক লেনদেনের অনলাইন মাধ্যম হিসাবে একমাত্র বিকল্প মাধ্যম হয়ে উঠবে, যে লক্ষ্যে আমরা অলরেডি অনেকটা দূর এগিয়েছি, আর খানিকটা যেতে বাকি। 2, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমেরিকার সুইফট নেটওয়ার্কের বিকল্প হিসাবে ভারতের ইউপিআই প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং সেক্ষেত্রেও আমরা অনেক দূর এগিয়েছি। আগামী 1 দশকে আমরা সম্পূর্ণ করতে পারবো বলে স্বপ্ন দেখছি, আশা করছি। এবং 3, হার্ড কারেন্সির ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে পৃথিবীর মানুষ ডলারের পরিবর্তে ভারতীয় রুপিকে ব্যবহার করবে। এখনও পর্যন্ত 35টা দেশ রাজি হয়েছে, অলরেডি তাদের মধ্যে 10টা দেশ আদান প্রদানও শুরু করে দিয়েছে, বাকি পৃথিবীর দেশগুলো এটা করবে। এই স্বপ্নটা কিন্তু আমরা এখন থেকেই দেখছি। যদি ভারতীয় হন, ভারতীয় হিসাবে এটা নিশ্চয়ই আপনার গর্বের কারণ হবে। নিশ্চয়ই আমার কথা শুনে আপনার মধ্যে দেশাত্মবোধ জাগরিত হচ্ছে। কিন্তু শুধুমাত্র নিজের মধ্যে দেশাত্মবোধ জাগরিত করলে হবে না, এই দেশাত্মবোধটাকে বাংলা ভাষাভাষী পৃথিবী জুড়ে যে মানুষগুলো ছড়িয়ে রয়েছে, অবশ্য পশ্চিমবঙ্গও, তাদের সকলের মধ্যে এই দেশাত্মবোধটাকে ছড়াতে হবে। তার জন্য ভিডিওটাকে লাইক করতে হবে যাতে ইউটিউব অনেক বেশি বেশি করে সাজেস্ট করে। কমেন্ট বক্সে অবশ্যই আপনার কমেন্ট লিখবেন এবং দায়িত্ব নিয়ে ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। আশা করব এই কাজটা আপনারা করবেন। সব সময় দেশের পক্ষে থাকবেন, দেশের হিতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।